নমস্কার, আমরা গল্পকথক। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার আর্থার কোনান ডয়েলের দ্য রেড হেডেড লিগ অবলম্বনে লাল চুল সংঘ। এই কাহিনী নিশ্চিত আপনাদের মুগ্ধ করবে। শার্লক হোমসকে, স্যার আর্থার কোনান ডয়েলকে, এসব নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। তাই আমরা আজ সরাসরি কাহিনীতে নিয়ে যাব আপনাদের। আজকের এই উপস্থাপনায় সূত্রধর, শার্লক হোমস এবং জন ক্লের ভূমিকায় আমি ধীমান, ওয়াটসন, সুদীপ, মেরিওয়েদার, রাহুল পাল, ইন্সপেক্টর পিটার জোন্স, বিশ্বজিৎ এবং জাভেজ উইলসনের ভূমিকায় সায়ন। আসুন শুনতে শুরু করি আমাদের আজকের উপস্থাপনা, শার্লক হোমস কাহিনী দ্য রেড হেডেড লিগ অবলম্বনে লাল চুল সংঘ। গত বছর শার্লক হোমসের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম শরৎকালে। লাল চুলো মোটাসোটা এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল হোমস। শুধু লালই নয়, আগুনের মতো জলজলে চুলের বাহার দেখবার মতো। হঠাৎ ঢুকে পড়ার জন্য ক্ষমা চেয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, হোমস আমাকে টেনে নিয়ে গেল ভিতরে। বললাম, পাশের ঘরে বসি। না না, মিস্টার উইলসন, ডক্টর ওয়াটসন আমার সহযোগী, একে দিয়ে আপনারও কাজ হবে। ভদ্রলোকের চর্বি ঘেরা কুতকুতে চোখে কৌতূহলের রোশনাই দেখা গেল। হোমস বসল, বলল, আমার কাজ কারবারে তোমার উৎসাহ কম নয়। আমাকে নিয়ে অনেক কাহিনীও লিখেছ, যদিও তা অতিরঞ্জন দুষ্ট। এর আগেও তোমায় বলেছি, কল্পনা দিয়ে রাঙানো ঘটনা কখনোই বাস্তব ঘটনার মতো চাঞ্চল্যকর হতে পারে না। তাতে আমার সন্দেহ আছে। তাহলে আরো উদাহরণ হাজির করা যাক। মিস্টার জাভেজ উইলসন একটা অসাধারণ কেস এনেছেন আজ। এর আগেও তোমায় বলেছি, খুব অদ্ভুত আর অসাধারণ ঘটনার পিছনে বড় অপরাধ নাও থাকতে পারে, কিন্তু এমন ব্যাপারের পিছনে যা চোখ এড়িয়ে যায় অতি সহজেই, সেখানে বড় অপরাধ থাকে। এই যে কেসটা এখন শুনছি, এর মধ্যে অপরাধের ছায়াটুকুও দেখছি না। তা সত্ত্বেও বলবো, ইদানিংকালের মধ্যে এমন বিচিত্র মামলা আর আসেনি। মিস্টার উইলসন, আপনার আশ্চর্য কেসটা আবার একবার গোড়া থেকে বলুন। ডক্টর ওয়াটসনের শোনা দরকার। লম্বা কোটের পকেট থেকে একটা নোংরা দলা পাকানো খবরের কাগজ বার করে বিজ্ঞাপনের স্তম্ভ দেখতে লাগলেন মিস্টার উইলসন। ভদ্রলোক ঢিলে ঢালা টাইপের, পোশাক পরিচ্ছদও তাই। কারবারি ইংরেজদের চেহারা যেরকম হয় আর কি। ওয়েস্ট কোটে ঝুলছে তামার অ্যালবার্ট চেন, তাতে লাগানো একটা চৌকোনো ধাতু। চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য তার আগুন রাঙা লাল চুল। ভাবভঙ্গি বেশ অশান্ত। দেখলাম আমার মতো শার্লক হোমসও বিশ্লেষণী দৃষ্টি বুলিয়ে নিচ্ছে ভদ্রলোকের সর্বাঙ্গে। চোখাচোখি হতেই হাসল, বলল, ইনি কিছুদিন মজুরের কাজ করেছেন, নস্যি নেওয়ার অভ্যেস আছে। রাজমিস্ত্রির কাজও করেছেন, চীন দেশে ছিলেন এবং এখন খুব লেখালেখি নিয়ে আছেন। দারুণ চমকে উঠলেন জাভেজ উইলসন। কাগজে তর্জনী রেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন হোমসের পানে। বললেন, আশ্চর্য, আপনি জানলেন কি করে? সত্যি তো মজুর হিসেবেই আমার কর্মজীবনের শুরু। জাহাজের ছুতোর মিস্ত্রি ছিলাম। আপনার হাত দেখে জানলাম, ডান হাতটা বাঁ হাতের চেয়ে বেশি মাংসল। কাজের হাত কি না? নস্যি নেই তা জানলেন কি করে? অথবা রাজমিস্ত্রি ছিলাম? আপনার ব্রেস্ট পিন দেখে জানলাম আপনি রাজমিস্ত্রি ছিলেন। আর নসির ব্যাপারটা বলে আপনার বুদ্ধিকে খাটো করতে চাই না।
লেখা নিয়ে আছি বুঝলেন কিভাবে? আপনার জামার ডান হাতার তলার 5 ইঞ্চি বেশ চকচক করছে, আর বাঁ হাতার কনুইটা কালচে মেরে গেছে। টেবিলে ভর দিয়ে থাকার দরুন আর চীন দেশে থাকাটা? ডান কবজিতে একটি উল্কি আঁকিয়েছেন, মাছের ট্যাটু, আঁচটা গোলাপি। এ কাজ চীন দেশেই হয়। উল্কি নিয়ে আমি একটু কাজ করেছি, একটা প্রবন্ধও লিখেছি। তাছাড়া ঘড়ির চেনের ওই চীনে মুদ্রাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনি চীন ঘুরে এসেছেন। অট্ট হেসে জাবেজ উইলসন বললেন, ও এই ব্যাপার, আমি ভাবলাম না জানি কি অসাধারণ ক্ষমতাই দেখাচ্ছেন। অত খুলে না বললেই ভালো হতো দেখছি, সুনামটা আর রইল না। পেয়েছেন বিজ্ঞাপনটা? হ্যাঁ, এই দেখুন, যত গন্ডগোল এই বিজ্ঞাপন থেকেই। ডক্টর ওয়াটসন, পড়ুন আপনি। আমি পড়লাম। যুক্তরাষ্ট্রের স্বর্গত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী লালচুলো সঙ্গে আর একটা সদস্যপদ শূন্য হয়েছে। সামান্য কাজের বিনিময়ে সপ্তাহে 4 পাউন্ড মাইনে দেওয়া হবে। বয়স যার 21-এর বেশি, চুলের রং লাল, তিনি আবেদনপত্র নিয়ে বেলা 11টায় ফ্লিট স্ট্রিটের 7 নম্বর পোপস কোর্টের সংঘ দপ্তরে ডানকান রসের সঙ্গে দেখা করুন। হতবম্ব হয়ে বললাম, এ আবার কি বিজ্ঞাপন? জোরে হেসে উঠল হোমস, বলল, তাহলেই দেখো, ব্যাপারটা মামুলি নয় মোটেই। মিস্টার উইলসন, এবার আপনার আর্থিক অবস্থাটা খুলে বলুন। ওয়াটসন, এই কাগজটার নাম তারিখ লিখে রাখো। মর্নিং ক্রনিকল। তারিখটা দেখছি 2 মাস আগেকার, 27 এপ্রিল 1890। হ্যাঁ, বলুন মিস্টার উইলসন। আমার একটা বন্ধকি কারবার আছে, ছোট কারবার, কর্মচারী মাত্র 1জন, তাও হাফ মাইনের। তা না হলে রাখতে পারতাম না। নাম? ভিনসেন্ট স্পল্ডিং। বয়স খুব কম নয়, তেমন ধরিবাজও নয়, নইলে এই মাইনেতে পড়ে থাকে। দোষের মধ্যে ফটো তোলার ঝোঁক আছে। দিনরাত ক্যামেরা কাঁধে টোটো করছে, ছবি তুলছে, আর নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করছে। এখনো কাজ করছে আপনার কাছে? তা করছে। সেই সঙ্গে একটা মেয়েও আছে, বছর 14 বয়স, সংসারের কাজ করে। কারণ আমি বিপদনিক। বেশ ছিলাম এই 3 জনে। কিন্তু মাস 2 আগে এই বিজ্ঞাপনটা এনে স্পল্ডিং বলল, আহারে, আমারও যদি লাল চুল থাকতো। অবাক হয়ে জানতে চাইলাম ব্যাপারটা কি। ও তখন বিজ্ঞাপনটা দেখালো, বলল, লাল চুলো লোকের আকাল পড়েছে বলেই নিশ্চয়ই বিজ্ঞাপন দিয়েছে অছিরা। চুলের রঙটা পাল্টে নিতে পারলে সে নিজেই যেত। বছরে 200 পাউন্ড কি চারটিখানি কথা? অথচ আমার চুল টকটকে লাল হওয়া সত্ত্বেও ঘর থেকে নড়ছি না। কিছুদিন ধরে কারবার ভালো চলছিল না। লাল চুলের দৌলতে 200 পাউন্ড রোজগারের খবর শুনে তাই লোভ হলো। বললাম, ঝেড়ে কাশো, কি বলতে চাও? ও তখন এই বিজ্ঞাপনটা দেখালো, বলল, তার চাইতে আপনি নিজেই পড়ে দেখুন। একজন লাল চুলো আমেরিকান কোটিপতি একটা সংঘ প্রতিষ্ঠা করেন। এই সেই লাল চুলো সংঘ। ভদ্রলোকের নিজের মাথার চুল লাল ছিল বলে লন্ডনের সব লাল চুলোদের জন্য দরদ উথলে উঠেছিল। সামান্য গতর খাটিয়ে যাতে তারা 2 পয়সা পকেটে পায় সেই ব্যবস্থা করেছিলেন। টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে। দরখাস্ত করলেই চাকরিটা পাওয়া যাবে। শুনে তো চক্ষু স্থির হয়ে গেল আমার। সে কি, তাহলে তো লাখে লাখে লাল চুলো দরখাস্ত নিয়ে ছুটবে। স্পল্ডিং বলল, মোটেই না। প্রথম কথা, বয়স কম হলে চলবে না। তারপর লন্ডনের বাসিন্দা হওয়া চাই, কেননা ব্যবসা করে টাকা কামিয়েছেন তিনি এখান থেকেই। তার চেয়েও বড় কথা হলো, চুলের রং শুধু লাল হলেই চলবে না, আগুন রাঙা হওয়া চাই, ঠিক আপনার চুলের মতো। দরখাস্ত করলেই কিন্তু পেয়ে যাবেন কাজটা, যদি দরকার মনে করেন। দেখলাম
অনেক খবরই রাখে স্পল্ডিং, কথাটাও মন্দ বলেনি। আমার চুলের রংখানা দেখেছেন? ঠিক যেন আগুন। সেদিন দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। গিয়ে মাথা ঘুরে গেল কাতারে কাতারে লাল চুলো মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে। তবে হ্যাঁ, আমার মতো আগুন রাঙা চুল কারোরই নেই। যেদিকে দু চোখ যায় কেবল লাল মাথা। এরই মধ্যে দিয়ে আশ্চর্য কৌশলে স্পল্ডিং আমাকে টেনে নিয়ে গেল সিঁড়ি বেয়ে অফিস ঘরের সামনে। সিঁড়িতেও লাইন দিয়ে দাঁড়িয়ে রইল লাল চুলোরা। কেউ কেউ মুখ কালো করে নেমে আসছে চাকরি না পাওয়ায়। অফিস ঘরে ঢুকে একজন লাল চুলোকে টেবিল চেয়ার নিয়ে বসে থাকতে দেখলাম। আমার চাইতেও রাঙা চুল। প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করছে দেখে মনটা দমে গেল। কিন্তু আমার পালা আসতে বুকটা নেচে উঠল আমার প্রতি তার পছন্দ ভরা চাহনি দেখে। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘাড় কাত করে বেশ করে দেখলো আমাকে। দু চারটে কথা জিজ্ঞেস করার পর এসে দাঁড়ালো আমার সামনে। তারপর আচমকা আমার চুল খামচে ধরে এমন হ্যাঁচকা টান মারলো যে চেঁচিয়ে মেচিয়ে চোখে জল এনে ফেললাম। ভদ্রলোক লজ্জিত হয়ে বললে, কিছু মনে করবেন না, নকল চুল কিনা দেখে নিলাম। দুবার ঠকেছি কিনা, রং করা চুল নিয়ে এসেছে অনেকে। এই বলে জানালার সামনে গিয়ে হেঁকে বললে, লোক পাওয়া গেছে, চাকরি আর খালি নেই। হতাশ হয়ে সরে পড়ল লাল চুলোরা। ভদ্রলোক বলল, আমি এখানকার ম্যানেজার, নাম ডানকান রস। আপনি কি করেন? সামান্য একটা ব্যবসা, বললাম আমি। স্পল্ডিং বলে উঠল, সে কাজ আমি আপনার হয়ে করে দিতে পারবো মিস্টার উইলসন। এখানকার কাজ কটায়? 10টা থেকে 2টো। ভেবে দেখলাম বন্ধকি কারবার চলে সাধারণত সন্ধ্যের দিকে। সকালের দিকে আমার কোনো কাজই নেই। সেই ফাঁকে বাড়তি পয়সা স্বচ্ছন্দে রোজগার করতে পারবো। ব্যবসাটা স্পল্ডিং দেখতে পারবে। বললাম, আমি রাজি। কত মাইনে? হপ্তায় 4 পাউন্ড। কাজটা কি? খুবই সামান্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখে স্রেফ নকল করে যাওয়া। কালিকলম কাগজ সব আপনি নিয়ে আসবেন, কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না। কোনো অছিলাতেই নয়। অসুখ বিসুখ বা হঠাৎ কাজের চাপেও ডুব মারা চলবে না, তাহলেই জানবেন চাকরিটা যাবে। শর্তটা পরিষ্কারভাবে লেখা আছে উইলে। বলুন, পারবেন কাল থেকে আসতে? হ্যাঁ হ্যাঁ। বিদায় জানিয়ে স্পল্ডিংকে নিয়ে আনন্দে প্রায় নাচতে নাচতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে কিন্তু 7-5 ভাবতে গিয়ে মনটা আবার মুচড়ে পড়ল। ঝোচ্চোরের পাল্লায় পড়লাম কি? সামান্য এই কাজের জন্য এত টাকা কেউ দেয়? স্পল্ডিং অবশ্য সমানে উৎসাহ জুগিয়ে চলল আমাকে। পরের দিন কাগজ কলম কালি নিয়ে গেলাম সংঘের দপ্তরে। ডানকান রস হাজির ছিল। আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ কপি করতে বসিয়ে বেরিয়ে গেল। কিন্তু মাঝে মাঝে এসে দেখে গেল ঠিকঠাক কাজ করছি কিনা। ছুটি দিল ঠিক 2টোর সময়। শনিবারে পেলাম 4 পাউন্ড। একদিনের জন্য কামাই না করে প্রতিদিন 10টা থেকে 2টো হাজিরা নিয়ে চললাম দপ্তরে। ডানকান রস ক্রমশ আশা কমিয়ে দিল। রোজ একবার আসাও শেষকালে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু প্রতিদিন 10টা থেকে 2টো পর্যন্ত নকল নবিশি চালিয়ে গেলাম, স্রেফ টাকার লোভে। কি জানি বাবা, একদিন না এলে যদি টাকাটা খোয়া যায়। এইভাবে গেল 8টা সপ্তাহ। প্রায় শেষ করে এনেছিলাম। এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ সকালে কাজে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। এই পিচবোর্ডটা ঝুলছে পাল্লায়। চৌকানো একটা পিচবোর্ড এগিয়ে দিলেন জ্যাবেজ উইলসন। আকারে নোটবইয়ের চাইতে বড় নয়, তাতে লেখা লাল চুলো সংঘ, উঠে গেল অক্টোবর 9, 1890।
জ্যাবেজ উইলসনের মুখের চেহারা দেখেই আমি আর হোমস কেউই হাসি সামলাতে পারলাম না। যাকে বলে অট্টহাসি তাই হেসে উঠলাম। একে তো ওই রকম লাল চুল ভদ্রলোকের, তার উপর আমাদের ছাপটা কোনো অট্টহাসি শুনে যেন আরো লাল হয়ে গেল চুলের গোড়া পর্যন্ত। চেয়ার ছেড়ে উঠতে উঠতে রক্তিম মুখে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আমার দুর্দশা দেখে এত মজা পাবেন আপনারা বুঝিনি। হাত ধরে টেনে বসিয়ে দিল হোমস। বলল, আপনার কেস আমি নিলাম। দরজায় এই পিচবোর্ডটা দেখবার পর কি করলেন এবার বলুন। নিচের তলায় বাড়িওয়ালা থাকেন, তার কাছে গিয়ে রক্তকেশ সঙ্গের নাম করতে তিনি তো আকাশ থেকে পড়লেন। ডানকান রস নামটাও নাকি জীবনে শুনেননি, কিন্তু লাল চুলো চেহারার বিবরণ দিতেই চিনলেন। বললেন, সলিসিটর ভদ্রলোকের কথা বলছেন তো? ওর নাম তো উইলিয়াম মরিস। নিজের অফিস গোছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে ছিলেন, কালকেই চলে গেছেন। 17 নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটের অফিসে গেলেই দেখা পাবেন। গেলাম সেখানে, গিয়ে আবার বোকা বনলাম। ঠিকানায় একটা কারখানা আছে, উইলিয়াম মরিস বা ডানকান রসের নামও কেউ শোনেনি। বাড়ি ফিরে স্পল্ডিংকে সব বললাম। ও বললে, দেখাই যাক না, দুদিন সবুর করে, নিশ্চয়ই চিঠিতে খবর আসবে। কিন্তু তাতে আমার কি লাভ বলুন, চাকরিটা তো আর পাবো না। তাই ভাবলাম আপনার বুদ্ধি নিতে আসি। গরিব দুঃখীদের অনেক সাহায্য করেন আপনি, জানি। বেশ করেছেন। ব্যাপারটা কিন্তু যত সহজ ভাবছেন তত সহজ নয়, বেশ গুরুত্ব আছে। তা তো আছেই, সপ্তাহে 4 পাউন্ড কি চারটিখানি কথা। কিন্তু কথা হচ্ছে, আমার পেছনে 32টা পাউন্ড খরচ করে এই ঠাট্টা করবার দরকার কি ছিল? স্পল্ডিং লোকটা আপনার কাছে কতদিন কাজ করছে? মাসখানেক। ওকে কাজে নিলেন কিভাবে? বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকেই এসেছিল। ওর চাহিদা দেখলাম সবচেয়ে কম। সস্তায় কিস্তি মেরেছেন বলছেন? চেহারা কিরকম স্পল্ডিং এর? মাথায় খাটো, গাঁটটা গোট্টা, তরবরে, পরিষ্কার গাল, বয়স বছর 30। কপালে একটা সাদা দাগ, অ্যাসিডে পুড়ে গিয়েছিল। সিধে হয়ে বসল হোমস। কণ্ঠস্বরে প্রকাশ পেল উত্তেজনা। ঠিক ধরেছি। দোকানের লতিতে কি ফুটো আছে? আছে। ছেলেবেলায় নাকি একজন বেদে জোর করে ওর কান বিরিয়ে দিয়েছিল। গম্ভীর হয়ে গেল হোমস। এখন সে কোথায়? আমারই ডেরায়। আজ শনিবার, আশা করছি সোমবারের মধ্যেই কিছু একটা করতে পারবো। বিদে হলেন জ্যাবেজ উইলসন। ওয়াটসন, কি বুঝলে বলো? কিচ্ছু না, দারুণ ধোঁয়াটে। যে মামলা বেশি ধোঁয়াটে মনে হয় তাতেই বরং ধোঁয়া কম থাকে, কিন্তু যা একেবারেই সাদাসিধে রহস্য তাতেই বেশি। মতলব কি তোমার? আপাতত তামাক খাওয়া, তারপর 3 পাইপ তামাক না খাওয়া পর্যন্ত একদম কথা বলবো না। বলে চেয়ারের ওপর পা তুলে পাইপ কামড়ে কুণ্ডুলি পাকিয়ে বসে রইল অনেকক্ষণ। ভাবলাম বুঝি ঘুমিয়ে পড়ল। ঢুলুনি আমারও এলো। তারপরেই চমকে উঠলাম ও লাফিয়ে ওঠায়। পাইপ নামিয়ে বলল, চলো ঘন্টা কয়েক সেন্ট জেমস হলে বাজনা শুনে আসা যাক। সময় হবে? তবে চলো বেরিয়ে পড়া যাক। প্রোগ্রামে দেখছি অবশ্য জার্মান বাজনাই বেশি, ফরাসি বা ইটালিয়ান বাজনার চেয়ে ভালো। নিজেকে হারিয়ে ফেলা যায় এখন যা দরকার। হোমস কিন্তু বাজনার আসরে আগে গেল না, গেল স্যাক্স কোবার্গ স্কোয়ারে। ভারী অপরিচ্ছন্ন অঞ্চল,
কোণের বাড়িটায় বোর্ডে লেখা জ্যাবেজ উইলসনের নাম। লাল চুলো মক্কেলের বন্ধকি দোকান নিশ্চয়ই। চোখ মুচকে চেয়ে রইল হোমস সেই দিকে। তারপর দুই পাশের ইটের বাড়িগুলো দেখতে দেখতে এলো মোড় পর্যন্ত। ফের ফিরে গেল দোকানের সামনে। জোরে জোরে 2-3 বার লাঠি ঢুকলো দরজার কাছে। অমনি খুলে গেল দরজা। চৌকাঠে দাঁড়িয়ে বুদ্ধিদীপ্ত এক পুরুষ, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, বললে, কি ব্যাপার? আচ্ছা, স্ট্র্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন? পথের হদিশ দিয়ে দুম করে দরজা বন্ধ করে দিল লোকটা। হোমস বললে, দেখলে তো কিরকম চটপটে। এরকম স্মার্ট লোক লন্ডনে আছে আর 3 জন। বুকের পাটার দিক দিয়ে এ কিন্তু নম্বর 3। রাস্তা জানতে চাইলে কেন? চেহারাটা দেখবার জন্যে তো। না না, তবে ট্রাউজার্সের হাঁটুটা দেখলাম। তাই নাকি? কি দেখলে হাঁটুতে? যা দেখবো বলে এসেছিলাম। মেঝেতে লাঠি ঠুকলে কেন? এখন দেখবার সময় ওয়াটসন, কথা বলার সময় নয়। এদিকে রাস্তাটা দেখা হয়েছে, চলো এবার পিছনে যাই। পিছনের রাস্তা কিন্তু জমজমাট পথচারী আর যানবাহনের ভিড়ে। স্যাক্স কোবার্গ স্কোয়ারের নির্জনতার ঠিক বিপরীত। দুপাশে সারি সারি ঝলমলে দোকান। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল হোমস, যেন আপন মনেই বললে, তামাকের দোকানের পরেই খবরের কাগজের দোকান, ব্যাংকের পরেই রেস্তোরাঁ, তারপর বাড়ির কারখানা। হ্যাঁ চলো ওয়াটসন, এখানকার কাজ শেষ। এবার একটু চোখ বুজে তন্ময় হয়ে বাজনা শোনা যাবে। হোমস ভালো বেহালা বাজাতে পারে, কিন্তু বাজনা শুনতেও ভালোবাসে। নতুন নতুন সুর তুলতে তার উৎসাহের অন্ত নেই। বাজনার আসরে বসে সে যেন অন্য মানুষ হয়ে গেল। সত্যিই নিজেকে হারিয়ে ফেলল গানের জগতে। তীক্ষ্ণ বুদ্ধি, রহস্য সন্ধানী বলে তখন তাকে আর মনেই হলো না। এই সময়টাই কিন্তু শত্রু শিকারের পক্ষে মাহেন্দ্রক্ষণ। অসাধারণ বিশ্লেষণী শক্তি খাপখোলা বাঁকা তরবারির মতোই রহস্যকে কচু কাটা করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এহেন অলস মুহূর্তে। ওর চরিত্রের এই দ্বৈত রূপ আমি দেখেছি বলেই বুঝলাম শত্রুপক্ষের কপাল পুড়তে আর দেরি নেই। বাজনা শেষ হলো। রাস্তায় বেরিয়ে হোমস বলল, ডাক্তার, কেসটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বটা বেড়েছে আজকে শনিবার হওয়ায়। সাংঘাতিক চক্রান্ত চলছে এই কোবার্গ স্কোয়ারে। আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, কিন্তু আজ রাত্রে তোমার সাহায্য দরকার। আসবে? কটায়? এই ধরো 10টায়। আসবো, বেকার স্ট্রিটে দেখা হবে। সঙ্গে মিলিটারি রিভলভারটা এনো, দরকার হতে পারে। বলেই স্যাঁত করে মিলিয়ে গেল ভিড়ের মধ্যে। শার্লক হোমসের তুলনায় আমি যে কত নির্বোধ সে প্রমাণ বারে বারে পেয়েছি। লাল চুলো সংঘের বিচিত্র কাণ্ড কারখানার আমি যা জানি সেও তা জানে, আমি যা দেখেছি সেও তা দেখেছে। তা সত্ত্বেও হোমস জেনে ফেলেছে একটা ঘোর ষড়যন্ত্র চলছে এখানে, এবং এমনই বিপদের সম্ভাবনা আছে যে পিস্তল পর্যন্ত রাখতে হচ্ছে। অনেক ভেবেও কুল কিনারা করতে পারলাম না হেঁয়ালির। হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। যথাসময়ে গেলাম বেকার স্ট্রিটের বাড়িতে। দেখি ঘরে হাজির হয়েছেন একজন পুলিশ ইন্সপেক্টর আর একজন দামি পোশাক পরা বিষণ্ণ ভদ্রলোক। প্রথম জনকে আমি চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা, নাম পিটার জোন্স। দ্বিতীয় জন অপরিচিত। পরিচয় করিয়ে দিল হোমস। ভদ্রলোকের নাম মিস্টার মেরিওয়েদার। নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন।
বেজার মুখে মিস্টার মেরিওয়েদার কিন্তু গজগজ করতে লাগলেন। নিয়ে যাচ্ছেন বটে, কিন্তু পণ্ডশ্রম হবে। 27 বছরে এই প্রথম শনিবারের তাস খেলাটা হলো না আমার। তাসের বাজির চাইতেও বেশি জিতবেন আজ রাতে। 30,000 পাউন্ড কি কম হলো? মিস্টার জোন্স, আপনি পাবেন এমন একজনকে যাকে হন্যে হয়ে খুঁজছেন দীর্ঘদিন। সে আবার কে? তার নাম জন ক্লে। মানুষ খুন বলুন কি চুরিচামারি বলুন, ডাকাতি হোক কি জালিয়াতি হোক, সব বিদ্যেতেই সে তুখোড়। বয়স কম, রাজবংশের ছেলে। উচ্চশিক্ষা পেয়েছে, কিন্তু নিজ পেশায় রপ্ত হয়েছে। আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেব আপনার। চলুন এবার বেরোনো যাক। বলে শিকারের চাবুক নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। পথে নেমে দুটো গাড়িতে উঠলাম 4 জনে। আমি আর হোমস রইলাম পিছনের গাড়িতে। বেশ কিছুক্ষণ মনের আনন্দে নানা রকম সুর ভেজে চলল গোয়েন্দা বন্ধু। তারপর বললে, এসে গেছি। শোনো ওয়াটসন, এই ভদ্রলোক মিস্টার মেরিওয়েদার একটি ব্যাংকের ডিরেক্টর। আজকের অভিযানে ওর থাকা দরকার, তা ওর নিজেরই স্বার্থে। জোন্সকে সঙ্গে নিলাম ওর বুলডগের মতো জেদ আর সাহসের জন্য। দিনের আলোয় ঝলমলে যে দোকান পসারির সামনে দিয়ে গিয়েছিলাম সেই রাস্তায় নামলাম গাড়ি থেকে। মিস্টার মেরিওয়েদার আমাদের একটা সরু গলির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ছোট্ট দরজা খুলে ভেতরে ঢোকালেন। সেখান থেকে করিডোর পেরিয়ে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে মাটির তলায় নামলেন। লোহার দরজা পেরিয়ে কিছু দূর গিয়ে ঢুকলেন একটা পাতাল ঘরে। ঘরভর্তি কেবল বড় বড় কাঠের বাক্স। আসবার পথে একটা লণ্ঠন জেলে এনেছিলেন মেরিওয়েদার। সেইটা মাথার উপর তুলে হোমস বললে, বিপদরা উপর থেকে আসছে না। নিচে থেকেও আসবে না। বলে ঠক ঠক করে মেঝেতে লাঠি ঠুকলেন মিস্টার মেরিওয়েদার। চমকে উঠলাম সঙ্গে সঙ্গে। আরে সর্বনাশ, মেঝেটা ফাঁপা মনে হচ্ছে না? রেগে গেল হোমস, বললে, তীরে এসে তরি ডুববে দেখছি আপনার জন্য। দয়া করে বাগড়া না দিয়ে বাক্সের উপরে উঠে বসবেন। মিস্টার মেরিওয়েদারের মুখ লাল হয়ে গেল। গম্ভীর মুখে একটা কাঠের বাক্সে উঠে বসে রইলেন। হোমস তখন লণ্ঠন আর আতস কাচ দিয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝের উপর। অনেকক্ষণ ধরে পাথরের জোর পরীক্ষা করে উঠে দাঁড়ালো হৃষ্টচিত্তে। বললে, হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। জাভেদ উইলসন ঘুমিয়ে কাদা না হওয়া পর্যন্ত ওরা কাজে নামবে না। ওয়াটসন, কোথায় দাঁড়িয়ে আছো বুঝছো তো? ব্যাংকের ভল্ট এটা। মিস্টার মেরিওয়েদার এই ব্যাংকের সর্বময় কর্তা। লন্ডনের ডাক সাইটে ক্রিমিনালরা হঠাৎ এই ভল্ট নিয়ে কেন উঠে পড়ে লেগেছে উনিই ভালো বলতে পারবেন। মিস্টার মেরিওয়েদার খাটো গলায় বললেন, সোনার জন্যে। সোনা? হ্যাঁ, ফরাসি সোনা। ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে এই ভোল্টে রাখা হয়েছে আর্থিক অবস্থা ভালো করার জন্য। আনা হয়েছে মাসখানেক আগে, এখনো রয়ে গেছে এসব বাক্সের মধ্যে। আমি যে বাক্সে বসে, এর মধ্যেও শীষের পাত দিয়ে মুড়ে সোনা রাখা আছে। এত সোনা কোনো ব্যাংকে থাকে না, নেইও। ব্যাংকের আড়ালে লুকিয়ে থাকুন প্রত্যেকে। ওরা বেপরোয়া, আমাদেরও তৈরি থাকতে হবে সেইভাবে। আপাতত আমি লণ্ঠনে ঢাকা দিয়ে দেব, ঘর অন্ধকার করব, কিন্তু আলো ফেলবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বেন আড়াল থেকে। ওয়াটসন, যদি দেখো গুলি চালাচ্ছে, নির্দ্বিধায় তুমিও গুলি চালাবে। রিভলভার বার করে কাঠের বাক্সের উপর রেখে আড়ালে বসে পড়লাম আমি। হোমস ঘর অন্ধকার করে দিল লণ্ঠনে ঢাকা দিয়ে। সে কি অন্ধকার! পাতাল ঘর বলেই যেন আরো বেশি অন্ধকার।
কোনো ভাষায় সে অন্ধকারের বর্ণনা করা যায় না। তেল পোড়া গন্ধটা নাকে ভেসে আসায় বুঝলাম বাতি এখনো জ্বলছে, সময় মতো আলো দেখা যাবে। ফিসফিস করে হোমস বললে, এদিকে তাড়া খেয়ে পালালে বেরোবার পথ কিন্তু একটাই, স্যাক্সকোবার্গের সেই বাড়িটা। মিস্টার জোন্স, যা করতে বলেছি তা করেছেন তো? নিশ্চয়ই। একজন ইন্সপেক্টর দুজন চৌকিদারকে নিয়ে পাহারা দিচ্ছে সেখানে। চমৎকার, সব পথ বন্ধ, এবার শুধু প্রতীক্ষা। প্রতীক্ষা বলে প্রতীক্ষা। ওত পেতে বসেছিলাম মাত্র 1.25 ঘন্টা, কিন্তু তখন মনে হয়েছিল যেন পুরো রাতটাই কাবার হয়ে গেল। ঘর নিস্তব্ধ, ফলে প্রত্যেকের বুকের খাঁচায় সচল হৃদযন্ত্রের আওয়াজ ঘরের মধ্যে যেন ধূপধাপ শব্দে শোনা যাচ্ছে। একে তো অন্ধকার, তার উপরে উৎকণ্ঠা, স্নায়ুর অবস্থা চরমে পৌঁছেছে। হঠাৎ একটা রোশনাই দেখা গেল মেঝেতে। সামান্য একটা আলোর রেখা, অতি ক্ষীণ, পাথরের জোর ভেদ করে আলোকরশ্মি অন্ধকারের বুকে প্রকট হয়ে উঠল। এতটুকু শব্দ শোনা গেল না, কিন্তু হলদেটে আলোর পরিধি বেড়েই চলল। দেখা গেল একটা গর্ত, মেয়েলি হাতের মতো একটা সাদা হাত বেরিয়ে এলো সেই ফুটো দিয়ে। মিনিট খানেক বাদে হাতটা অদৃশ্য হলো পাতালে, আর কিছু পরেই সশব্দে উল্টে পড়ল একটা বড় সাইজের পাথর। চৌকোনো গর্ত দিয়ে ঠিকরে এলো লণ্ঠনের আলো। বাচ্চা ছেলের মুখের মতো একটা মুখ উঁকিয়ে দিল সেই গর্ত দিয়ে। এদিক ওদিক জুলজুল করে তাকিয়ে হাঁচড় পাঁচড় করে উঠে এলো মেঝেতে, টেনে তুলল আর একজন হালকা চেহারার পুরুষকে। এর চুল টকটকে লাল রঙের। বাতাসের মতো সুরে বললে, বেলচা থলি দাও। আরে সর্বনাশ, আছি লাফিয়ে পড়ো গর্তে। কিন্তু পালানোর আর সময় কোথায়? বাঘের মতো লাফিয়ে তার জামার কলার খামচে ধরল শার্লক হোমস। রিভলভারের নল ঝলসে উঠতেই সপাং শব্দে চাবুক খাঁকড়াতেই ঠিকরে গেল রিভলভার। পরপর করে আওয়াজ হলো। আর্চির জামা ছিঁড়ে যাওয়ায় জোনসের হাত ফসকে গর্তে লাফিয়ে পড়েছে সে। শান্ত গম্ভীর কণ্ঠে হোমস বললে, জন ক্লে, তোমার খেল খতম হয়েছে, এবার ভালোই ভালোই ধরা দাও। তার জন্য সুড়ঙ্গের ওমুখে দাঁড়িয়ে আছে 3 জন, সে নিয়ে ভেবো না। বাহ, চমৎকার নিখুঁত কাজ করেছেন দেখছি। ততোধিক শান্ত কণ্ঠে বললে লালচুলো লোকটা। জোন্স বললে, বন্ধুর জন্য মন কেমন করছে তো? শীঘ্রই দেখা হয়ে যাবে। এদিকে এসো, হাত কড়াটা লাগিয়ে দিই। খ্যাক করে উঠল জন ক্লে। খবরদার, মনে রাখবেন আমার গায়ে রাজ রক্ত আছে, নোংরা হাতে ছোবেন না আমায়। ততক্ষণে কবজিতে লেগে গেছে হাত করা। তা সত্ত্বেও তরপানি কমল না জন ক্লের। বাজে কথা একদম বলবেন না, হুজুর বলে ডাকবেন, আর সব সময় দয়া করে কথাটা যোগ করবেন। মুচকি হেসে বললে জোন্স, তাই ডাকবো হুজুর। এখন দয়া করে উঠে আসুন, থানায় যেতে হবে তো। বাহ, এই তো চাই। বলে বাতাসে মাথা ঠুকে আমাদের সবাইকে অভিবাদন জানিয়ে জোন্সের পেছন পেছন বেরিয়ে গেল জন ক্লে। গদগদ কণ্ঠে মেরিওয়েদার বললেন, মিস্টার হোমস, আপনি যে আমাদের কি উপকার করলেন! ব্যাংক লুটের এরকম আশ্চর্য চেষ্টা আজ পর্যন্ত কেউ করেনি। শুধু আপনার জন্যেই বানচাল হয়ে গেল ওদের ষড়যন্ত্র। জন ক্লের সঙ্গে আমার একটু বোঝাপড়া বাকি ছিল, তাই তা চুকিয়ে নিলাম। এতে আমার কিছু খরচপত্র হয়েছে, ব্যাংক থেকে তা দিয়ে দিলে বাধিত হব। আমার সবচেয়ে বড় লাভ কিন্তু লালচুল সংঘের এই অসাধারণ মামলার সুরাহা করা। পরের দিন সকালবেলা বেকার স্ট্রিটের ঘরে বসে মদ্যপান করতে করতে হেঁয়ালি ব্যাখ্যা করল শার্লক হোমস।
বলল, লালচুলো সংঘের বিচিত্র বিজ্ঞাপন ছাপিয়ে শব্দকোষ নকলের অছিলায় রোজ 4 ঘন্টা একটা ঘরে বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য, নিজের বাড়ি থেকে এই মাথা মোটা বন্ধকি কারবারিকে সরিয়ে রাখা। 4 পাউন্ডের লোভ বড় কম নয়। জাভেদ উইলসনের মাথার লাল চুল দেখেই আইডিয়াটা মাথায় আসে শয়তানদের। দুজনে মিলে বড় করে লালচুলো সংঘের নাম করে বেচারিকে সরিয়ে রাখলো বাড়ির বাইরে। কিন্তু কেন? আর্থিক অবস্থা ভালো নয়, কারবারও ছোট, কাজেই বাড়ির মধ্যে তেমন ধন দৌলত নেই। এর মধ্যে কোনো মেয়েও নেই যে প্রেম করার জন্য বাড়ির মালিককে বাড়ি থেকে সরাতে হবে। তাহলে নিশ্চয়ই আসল কাণ্ডটা ঘটছে অন্য কোথাও। ষড়যন্ত্র চলছে এই বাড়িতেই। তারপর যখন শুনলাম মাটির তলার ঘরে ফটো ডেভেলপ করতে যায় কর্মচারী, তখনই রহস্য টিমেরে আলো দেখতে পেলাম। চেহারার বর্ণনা শুনেই বুঝলাম লন্ডনের বড় অপরাধীদের মধ্যে সে একজন। 2 মাস ধরে রোজ 4 ঘন্টা মাটির তলার ঘরে সে কি করছে? নিশ্চয়ই সুড়ঙ্গ খুঁড়ছে অন্য কোনো বাড়িতে যাওয়ার জন্য। অকুস্থলে পৌঁছে লাঠি ঠুকে দেখলাম সুড়ঙ্গটা বাড়ির সামনে না পিছনে। সামনে যে নয়, নিরেট আওয়াজ শুনেই বুঝলাম। কর্মচারীটি বেরিয়ে আসতে দেখলাম হাঁটুতে মাটি লেগে কিনা। সত্যিই লেগে আছে। ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়লে প্যান্টের যা অবস্থা হয়, অবিকল তাই। আমরা কেউ কাউকে চাক্ষুষ দেখিনি বলেই এই ঝুঁকিটা নিলাম। বাড়ির পিছনে গিয়ে দেখলাম রাস্তা পেরোলেই ব্যাংক। তখন আর কোনো সন্দেহই রইল না। তোমাকে বাড়িতে পাঠিয়ে সোজা গেলাম স্কটল্যান্ড ইয়ার্ড আর ব্যাংক ডিরেক্টরের কাছে। কিন্তু জানলে কি করে যে সেই দিনই ওরা আসবে? সংঘ তুলে দেওয়ার নোটিশ দেখে। অর্থাৎ জাভেদ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার আর দরকার নেই। সুড়ঙ্গ খোঁড়া হয়ে গিয়েছে, এবার সোনা লুট করা দরকার, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। সেদিক দিয়ে শনিবার খুব ভালো সময়, কেননা পালাবার জন্য 2 দিন হাতে পাওয়া যাবে। রবিবার ব্যাংক বন্ধ। এইসব ভেবেই শনিবারের ফাঁদ পাতলাম। চমৎকার! এই যে দেখছি যুক্তির শেকল ফাঁক নেই কোথাও। হাই তুলে হোমস বললে, যেসব মামলা হাতে এলে একঘেয়েমি থেকে বাঁচা যায় হে, এটাই আমার বড় লাভ। সেই সঙ্গে মানুষ যাত্রারও কত মঙ্গল হলো বলতো। তা হয়তো হলো, তবে মানুষের চেয়েও বড় হলো তার কীর্তি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, লাল চুল সংঘ। কেমন লাগলো জানাবেন কিন্তু। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজকের এই উপস্থাপনায় সূত্রধর, শার্লক হোমস এবং জন ক্লের ভূমিকায় আমি ধীমান, ওয়াটসন, সুদীপ, মেরিওয়েদার, রাহুল পাল, ইন্সপেক্টর পিটার জোন্স, বিশ্বজিৎ এবং জাভেদ উইলসনের ভূমিকায় সায়ন। আগামী সপ্তাহগুলোতে আমরা আপনাদের জন্য নিয়ে আসব এমনই সব রোমাঞ্চকর গল্প। তাই সেসব গল্পের আপডেট পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথক।